আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল, আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়, আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, তাহলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই ওড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো, আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস তুলুস করছে। এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে। সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয়, আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝ রাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না, ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে, চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না, প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল। ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করল, মন্দিরের ঘণ্টাগুলো
নিজের থেকেই একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়। ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘন্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল। প্রদীপ, ডার্লিং এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো? আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরল। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না? এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়। ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তক্ষুনি নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সবকিছু খুলে বলে, আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানে সব পুরুষদেরকে সুন্দর কন্যা আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয় আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়, আর তারপর তাদেরকে মেরে
এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়। সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে। গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবে না। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেব, এর পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা, এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। দুই ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনের কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো। খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো
তখন ওরা পুড়ে যাওয়া খুস্কো খুস্কো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো, যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে। অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল। তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল, যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে, হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে
আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে, তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখলো যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম, কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল, তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না। সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানতো যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজকেও ওই রং বদলানো ডাইনি কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরো একটা শিকার পুরো করে ফেলবে। ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত
লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো! কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে। আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে প্রতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়েই ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাতে করে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি। বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল, আর ওর হৃদয় তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে, এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ ও একটা চমকানো লাল চোখ দেখতে পেল। চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায়, তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন আরে ভাই, বাঁচাও, বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমর আর বিবেক দুজন মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও!
নীরব হয়ে রয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। শহরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, আমি চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসবি বসবি করছিল। হঠাৎ গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে ওখানে ছিল না। আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো। দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনলো না। আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো, তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করলো। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি না? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো। আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল। আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে